নমস্কার, রাত্রি 10টার শেষ এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল আমি এই যে বাংলা বললেই বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার যে তত্ত্ব টিএমসি এখানে সংখ্যালঘু ভোট সংগত করতে প্রচার করছে, সেটা যে আংশিক সত্য কিন্তু বৃহৎ অর্থে আদৌ সত্য নয়, তা নিয়ে একটা এপিসোড করেছে। গতকালই বলেছিলাম যে পশ্চিমবঙ্গে মাইগ্রেশনের যে স্ফীতি আমরা লক্ষ্য করছি, সেটা শুধু যে উদ্বেগজনক তাই নয়, পশ্চিমবঙ্গের পক্ষে চূড়ান্ত লজ্জার তাই নয়, আমাদের গ্রামাঞ্চলে মানুষের ডিস্ট্রেসের চেহারাটা কোন বিকট পর্যায়ে পৌঁছেছে, যে তার একটা খুব বড় রিলায়েবল ইন্ডিকেটর হলো এই লার্জ স্কেল মাইগ্রেশন। মুখ্যমন্ত্রী অবশ্য যারা মাইগ্রেট করেন তাদেরকে খুব উৎসাহিত করেছেন, করে বলেছেন ভালোই তো, বাইরে যায় তাতে ক্ষতি কি, সেখান থেকে তো টাকা পাঠায়, অর্থাৎ রেমিটেন্স। অ্যাজ ইফ যেন এরা সব নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা মিডল ইস্টে থাকে, ওয়েস্ট এশিয়ার বিভিন্ন জায়গায় থাকে, তাদের যে রেমিটেন্স অলমোস্ট তার সঙ্গে তুলন কিছুই না। রেমিটেন্সের পরিমাণ খুব যৎসামান্য, কেননা যেখানে কাজ করতে যান সেখানে তো সংসার নিয়ে যান না, সংসারের জন্য মাসিক কিছু টাকা পাঠান প্রত্যেকেই, কিন্তু সে তা দিয়ে কোনো অর্থনৈতিক শক্তি তৈরি হয় না, কোনো গতিশীলতাও বাড়ে না। দরিদ্র দরিদ্রই থাকে, আরো দারিদ্র্যের অন্ধকারে নিক্ষেপিত। এখন এই যে 22 লাখ রেজিস্টার্ড মাইগ্রেন্ট লেবার অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টস পোর্টাল, গতকালই বলেছিলাম এর বাইরেও কয়েক লক্ষ নিশ্চয়ই আছে, সবাই তো আর স্বেচ্ছায় রেজিস্ট্রেশন করেননি, হয়তো অনেকে জানেনই না। প্রশ্নটা 22 লাখ না 30 লাখ তা না, 2011 সালে শেষ সেন্সাসে যে সংখ্যাটা ছিল 5,80,000, সেটা 15 বছরের মধ্যে 4 গুণ বেড়ে যায় কেন? আমার মনে হয় সেই প্রশ্নটা অ্যাড্রেস করা সবচেয়ে জরুরি। কিন্তু আনফরচুনেটলি, খুবই আনফরচুনেটলি, এই বিষয়গুলোর উপর আলোকপাত করার কথা মিডিয়া, কিন্তু মিডিয়া হয় অজ্ঞতার জন্য, নয় অশিক্ষার জন্য, নয় রাজনৈতিক দাঙ্গাবাজির কারণে একেবারে সম্পূর্ণ সাইলেন্ট হয়ে থাকে। অর্থাৎ ইংরেজিতে একটা কথা আছে, হোয়ার দ্য শু পিঞ্চেস, তা নিয়ে মানুষের কোনো হেলদোল নেই, কোনো মিডিয়ার কোনো হেলদোল নেই। শুধু মমতা কি বললেন, কত এসএসসিতে চুরি হলো, ওই বাইট, পাল্টা বাইট, আর কিছু নকড়া ছকড়া লোকের একেবারে গর্ভস্রাব আলোচনা, এই হচ্ছে এখন মিডিয়ার প্রধান উপপাদ্য। আমি চেষ্টা করি আমি যতটুকু পারি, কিন্তু এইসব সিরিয়াস ইস্যু এমনিতেই আমার চ্যানেল আপনারা দেখেন না, আর সিরিয়াস ইস্যু করতে গেলেই আমি দেখেছি এই যে হারে মাইগ্রেশন বাড়ছে, অলমোস্ট সেইভাবেই প্রপোর্শনেটলি আমার ভিউয়ারশিপ কমে যায়। এই গোটাটা হচ্ছে ইকোসিস্টেমের একটা গল্প, যেখানে শ্লীল চেঁচামেচি আর পক্ষপাত যদি না থাকে, তাহলে সেটা খুব
পদবাচ্য হয়। সে যাই হোক, এটা হচ্ছে কেন? প্রথম কারণ, শিল্প শ্মশানে রাজ্যটা পরিণত হয়েছে। দেখুন, আমাদের এ রাজ্যের যেসব ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি ছিল, জুট, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, এসব তো ছেড়ে দিন। এখন তো তারা সিন্ধু সব কি বলে, হরপ্পা মহেঞ্জোদারোর জায়গায় পৌঁছে গেছে। এখন এই যে স্কিল বা আনস্কিল লেবার, তাদের অ্যাবজর্ব করবে কে যদি নতুন শিল্প না হয়? কিন্তু এমনই আত্মঘাতী নীতি নিয়ে গত 15 বছর ধরে একটা রাজ্য সরকার চলছে যে কোথাও কোনো শিল্পের জাগরণের কোনো চিহ্ন মাত্র নেই। তার চেয়েও বড় হচ্ছে, এই টিএমসির ক্ষমতায় আসার পর থেকে এই যে জব ক্রিয়েশনের যে স্কিমগুলো ছিল, বামফ্রন্ট জমানাতেও মানরেগা ছিল, আরো বিবিধ কেন্দ্রীয় সরকারের যোজনা ছিল, যার টাকা রাজ্যে আসতো, রাজ্য ব্যয় করত, কোনো ঝঞ্ঝাটই ছিল। এখন ডাকাতদের হাতে পড়ে গিয়ে প্রশাসন, তারা ভেবেছিল কেন্দ্রীয় সাহায্যটাও আমার রাইট, আর ডাকাতিটাও আমার ইকুয়ালি আমার ফান্ডামেন্টাল রাইট। কিন্তু ডাকাতি করলে যে ধরা পড়ে যাবে, এই সামান্য বোধটুকু এদের নেই। তার ফলে যেটা দাঁড়িয়েছে, বাংলার ইকোনমি এখন শুধু সাবসিডি নির্ভর হয়ে গেছে। একটা পুরো সমাজকে নিচের স্তরে মমতা সরকার ডোল আর সাবসিডি দিয়ে কার্যত প্যারাসাইটে পরিণত করে দিয়েছে। মানুষের কাজ করার তাগিদ চলে গেছে। পারতপক্ষে গতর খাটাতে মানুষ আর চায় না। বিনে পয়সায় বেতন, না বিনে পয়সায় রেশন, জন্ম থেকে মৃত্যু সবকিছুর জন্য কিছু না কিছু দিদি ব্যবস্থা করে রেখেছেন। মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার। গরিব মানুষের পরে কাজ করবে কেন? কিন্তু the larger question is, for how long can the state really sustain this kind of completely non-productive populism? সেটা নিয়ে কারুর কোনো হেলদোলি নেই। এরপরে এই যেখানে পরিবেশ, সেখানে গ্রামাঞ্চলের যুবক সম্প্রদায়, তাদের বাইরে যাওয়া ছাড়া কোনো গতি আছে? এবং যেসব রাজ্যে জেলায় দেখবেন ডিস্ট্রেস সবচেয়ে বেশি, সেখান থেকে সবচেয়ে বেশি মাইগ্রেশন হয়। যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া। এখন বাংলা সম্পর্কে একটা কথা চালু হয়ে গেছে যে বাংলায় থাকলে হয় তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হও, নইলে রাজ্য ছাড়ার জন্য। এটা তো যাচ্ছে, আই এম অনলি টকিং অ্যাবাউট মাইগ্রেন্ট লেবার। গ্রামে থাকে যারা গরিব মানুষ, তাদের কথা। এছাড়া ব্রেন ড্রেনের গল্পে তো যাচ্ছি। গোটা বাংলার মধ্যবিত্ত সমাজ আজকে একটা এক্সটেন্ডেড বৃদ্ধাশ্রম হয়ে গেছে। এই যে আমি যে বসতিতে বাস করি, সেখানে একটা অল্প বয়সী ছেলে বা মেয়েকে আমি দেখতে পাই না। পুজোর সময় একটু আধটু কেউ কেউ ফেরে। শীতকালে বিদেশ থেকে কিছু মাইগ্রেটরি বার্ডের মতো ছেলেপিলেরা ফেরে, ব্যাস ওই পর্যন্ত। হেলদোল আছে কারো? নেই। এই যে, আর
agrarian crisis in rural Bengal is equally a reality. এতে কি হয়েছে, ফ্র্যাগমেন্টেড হতে 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 ল্যান্ড পার্সেল, এগ্রিকালচার ইজ নো লঙ্গার রেমুনারেটিভ, পিরিয়ড। এবং যেহেতু আমাদের এই জলবায়ুর কোনো মাথামুন্ডু নেই, জলবায়ু আর মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক একই রকম ভাবে কাজ করছে, ফলে যখন তখন বন্যা, মাটি ধস, জমির উপরে স্যালিনিটি বাড়া, এগুলো কখন কোথায় কিভাবে হচ্ছে কেউ তার খবরও রাখে না, কোনো লিটারেচারও বেরোয় না এই নিয়ে। তার ফলে ক্রমশ একে তো আমাদের রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড, তারপরে এই সব ফ্যাক্টর মিলিয়ে agriculture is today not a fallback for village community. সুতরাং তার উপরে যেটুকু 100 দিনের কাজের মধ্যে 50-60 দিন 70 দিন গরিব মানুষ পেত, ডাকাতি করে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে কেন্দ্র সেই টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। এরা রাজনৈতিক ফায়দা তুলতে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা বলে চেঁচায়, আর নিজেদের চুরি ঢাকতে যখন তখন যে কোনো ইস্যুতে সুপ্রিম কোর্টে দৌড়য়। কিন্তু আজ পর্যন্ত যবে থেকে এই মানরেগায় টাকা দেওয়া বন্ধ হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বন্ধ হয়েছে, সড়ক যোজনায় হয়েছে, জল প্রকল্পে হয়েছে, যখনই কোনো কেন্দ্র রাজ্য সমস্যা দেখা দেয় সেই সংশ্লিষ্ট রাজ্য সুপ্রিম কোর্টে যায় বিচার পেতে। আপনি কোনোদিন কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভি ইত্যাদিদের দেখেছেন যে বাংলার দাবি দেওয়া যদি ন্যায্যই হবে তাহলে সেটা এস্টাবলিশ করতে সুপ্রিম কোর্টের করানার্থে দেখবেন, এসএসসি নিয়ে দেখবেন, আরো যত কিছু আছে সব নিয়ে দেখবেন, ডিএ। কিন্তু বাংলার মানুষ, গরিব মানুষ যদি অনৈতিকভাবে অন্যায়ভাবে এইভাবে বঞ্চিত হতেই থাকে এবং তার পিছনে আপনার কাছে তথ্য প্রমাণ থেকে থাকে, তাহলে আপনি সুপ্রিম কোর্টে যাবেন না। কেন যান না? কেন ওই চুরিটা যদি সুপ্রিম কোর্টে ধরা পড়ে যায়, পড়বেই, তখন বেইজ্জতের আর কোনো সীমা থাকবে না। সবাই জানে, তবু সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে ফার্স্ট স্কোয়ার অফ দ্য ডিউজ দেন কাম টু আস, তখন কি হবে? এরপরে এই যে মাইগ্রেশন, এরা কিন্তু এখন একটা অলিখিত কতগুলো পদ্ধতিও তৈরি হয়ে গেছে, ওয়েল এস্টাবলিশ রুটস বলতে পারেন। লেবার কন্ট্রাক্টররা আছে, একটা কিনশিপ চেইন আছে, একটা গ্রামের লোক আরেকটা জায়গায় যখন যায় তখন সে চেষ্টা করে প্রথমে আত্মীয় স্বজন, তারপরে গ্রামের লোককে আবার সেদিকে টেনে আনতে। আর কিছু কিছু রিজনাল নেক্সাসও আছে, যেমন কোচি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সুরাট, এইসব জায়গায় গেলে দেখবেন এই বাঙালি মাইগ্রেন্ট লেবাররা একে অন্যের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আছে এবং গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে মুর্শিদাবাদ অথবা মালদায়, যেখানে এই মাইগ্রেশনটাই হচ্ছে সংস্কৃতি। মানুষ জন্মায় মাতৃগর্ভে,
কয়েক বছর পরেই লেখাপড়া ছেড়ে দেয়, যখন গোঁফ ওঠে, যুবক হয়, তখন দাদাদের হাত ধরে একেবারে দলবদ্ধভাবে ট্রেনে উঠে তারা সবাই কাজ করতে অন্য জায়গায় চলে যায়। এবং কলকাতা যদি আমাদের এই রাজ্যে সাফিসিয়েন্ট আরবান গ্রোথ হতো, অর্থাৎ তাহলে আরবান জবসের একটা নতুন বাজার খুলতে পারত, সেটা অনেকখানি ভিলেজের যে সারপ্লাস লেবার সেটাকে অ্যাবজর্ব করতে পারত। কিন্তু কাকস্য পরিবেদনা, রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার কি হাল তা নিয়ে কথা বলা মানে অপচয় করা সময়ের। একদিকে টিচারদের অ্যাবসেন্টিজম, পরীক্ষায় জালিয়াতি এবং যা ড্রপ আউট রেট, সব মিলিয়ে একটা ভয়াবহ ভোকেশনাল ট্রেনিং এই সরকার যত ছলছল করে তার ইঞ্চিকানেকও গোবিন্দ। সুতরাং যেসব যুবক মনে করে যে এই ছোটখাটো কায়িক পরিশ্রমের জন্য তারা লেখাপড়া শেখেনি, তারাও অন্যত্র চলে যাচ্ছে, কিছুটা হতাশা এবং বেশিরভাগই পেটের দায়। তারপরে যেটা নিয়ে আমি এর আগে করলাম, এই যে শ্রমিকদের স্বার্থ, লোকাল ট্রেড ইউনিয়নিজম, এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। একটা করাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোপরি হচ্ছে ট্রিমেন্ডাস ডেমোগ্রাফিক প্রেশার, ফলে নেই। সুতরাং ফ্যাক্টর গুলো যদি দেখেন তাহলে এক দুই করে ব্যাপারটা সেরকমই দাঁড়ায়। শিল্প শোষণ, অর্থনৈতিক ডিস্ট্রেস, রুরাল ওয়েজ পুল ফ্রম আদার স্টেটস, political nepotism in government jobs, collapse of local education system, migrant workers, urban joblessness, demographic pressure। এবং এরা কিন্তু আপনারা জানেন কি না জানি না, এরা কিন্তু সব জায়গায় যায় না। কয়েকটা রাজ্য আছে প্রধানত যেখানে তারা বেশি যায়। যদি 22 লাখ রেজিস্টার্ড মাইগ্রেশন হয়ে থাকে, তার অর্ধেক জানেন কোন রাজ্যে যায়? আমাদের থেকে আয়তনে অর্ধেক, যার আর্থিক অবস্থা আমাদের চেয়েও সঙ্গীন, সরকারি আর্থিক ব্যবস্থা, রাজ্যটার নাম কেরল। এই 22 লাখের মধ্যে 9 থেকে 10 লাখ শুধু কেরলে যায়। তার কারণ হচ্ছে কেরলে যায়, কর্ণাটকে যায়, মহারাষ্ট্রে যায়। এরা যায় কেন? ধরুন পশ্চিমবঙ্গে যে কাজ করলে সারাদিন পরে মজুরি 300 টাকা পাওয়া যাবে, কেরলে সেই মজুরি বেড়ে হয় 800 থেকে 1000 টাকা। কর্ণাটকেও তাই, মহারাষ্ট্রেও তাই, গুজরাটেও তাই। সুতরাং পুঁজি এমন যেখানে মুনাফা সেদিকে ধাবিত হয়, ভুকা পেট তেমনি যেখানে মজুরি বেশি সেদিকে ধাবিত হবেই। কেরল পারে 1000 টাকা দিতে, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু এদের কথা বাদই দিচ্ছি, কর্ণাটক, দে আর ডেভেলপড স্টেটস। আর আমরা কি করি? শুধু সাপ্লাই দিয়ে যাচ্ছি। মাতৃগর্ভের লজ্জা ছাড়া এই নীতির যারা পৃষ্ঠপোষক, তাদের আর কিচ্ছু বলে। ভালো থাকবেন, নমস্কার।